নমস্কার। মহারানীর তৃণমূলী জমানায় রাজ্যের পুলিশ কি ধরনের সুকর্ম করে থাকে সেটা আমরা মোটামুটি গত 15 বছরে সবাই জেনে গেছি। তার তালিকাটা এতই দীর্ঘ যে সেটা পাঠ করে আমি আপনাদের সময় অপচয় করতে চাই না। কিন্তু সমস্যা হচ্ছে এই পাইক বরকন্দাজেরা স্বাধীনতা পেতে 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 যা ইচ্ছা তাই করার লাইসেন্স নিয়ে এমন সব কাণ্ড করেন যেগুলো দেখার পরে মনে হয় আমরা কি তাহলে পশ্চিমবঙ্গে নয় কোনো তালিবানি শাসনের মধ্যে আছি। নইলে কৃষ্ণনগরে যে ঘটনাটি ঘটে গেল এবং সম্পূর্ণ অকারণে একজন শিক্ষক এবং তার পরিবারের 5 সদস্যকে, যাদের মধ্যে 3 জন মহিলা, হাজতবাস করতে হলো এবং শর্তাধীন জামিনে বাইরে আসতে হলো, এর চাইতে আমার ধারণা মর্মান্তিক এবং অশোভন এবং বেআইনি পুলিশি কার্যকলাপ আমি অন্তত সাম্প্রতিককালে কখনো শুনিনি। ঘটনাটি এখন আমাদের বাংলার মিডিয়ায় বিশেষভাবে প্রচারিত, আপনারা অনেকেই হয়তো এটা জানেন। তবু একবার সত্যের খাতিরে আমি ঠিক কী হয়েছিল সেটা আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই খুব দ্রুত। হয়েছিল সেটা এমন কিছু নয় যেটা হামেশাই পশ্চিমবঙ্গে হয়ে থাকে। সেটা হচ্ছে কৃষ্ণনগরের সেনাপাড়া সেনপুর শ্যাম এলাকার একজন মুসলিম মহিলা, যার নাম ছিল রাকেয়া বিবি। তিনি গত 8ই ফেব্রুয়ারি রাতে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর 2 বছর আগে অর্থাৎ 2024 সালেই তিনি আইনত তার মরণোত্তর চক্ষুদানের জন্য যে অঙ্গীকারপত্র সই করা উচিত এবং আইনত বৈধ সেটা করে দেন। এবং তার পুত্র, যিনি ওই কৃষ্ণনগরে একজন খুবই পরিচিত সমাজকর্মী এবং শিক্ষক, তার নাম আমির চাঁদ শেখ, তিনি মায়ের সেই ইচ্ছা পূরণ করার জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন অজয় দে মেমোরিয়াল আই কালেকশন সেন্টার, তাদেরকে ফোন করেন এবং সঙ্গে সঙ্গে চিকিৎসক এবং আই ব্যাংকের টিম খবর পেয়ে সেখানে এসে তার কর্নিয়া সংগ্রহ করে চক্ষু দুটি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের আই ব্যাংকে পাঠিয়ে দেন, যেখানে তা পরবর্তী রোগীদের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার কাজে সাহায্য করবে। এখন এই ঘটনা দেখে স্থানীয় প্রতিবেশীদের মধ্যে কেউ এতটাই বিক্ষুব্ধ হয়ে ওঠেন, কেন জানি না, মতলব ছাড়া এই ধরনের বিক্ষোভের আর কোনো কারণ আমি খুঁজে পাই না। তারা অভিযোগ করেন যে এই আমির চাঁদের পরিবার নাকি এই আসলে চোখের ব্যবসা করেছে। মৃত মায়ের চোখের বিনিময়ে তারা পয়সা কামিয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি আমির চাঁদকে এবং বাড়িতে যারা ছিলেন তাদের মধ্যে 3 জন মহিলা, একজন তার স্ত্রী, বাকি 2 জনের এক্স্যাক্ট রিলেশনশিপ আমি জানি না, তাদের সকলকে একই অপ্রমাণিত অভিযোগে সোজা গ্রেফতার করে নিয়ে কোতোয়ালি থানায় ঢুকিয়ে দেন। এবং পরের দিন এমনই আমাদের ম্যাজিস্ট্রেটদের অবস্থা, তারা এই 5 জন হতভাগ্য বাংলার নাগরিককে জেল হেফাজতে পাঠিয়ে দেন আজকে গণপ্রতিরোধের মুখে। এবং এই ধরনের একটা অপকাণ্ড যে পশ্চিমবঙ্গের বুকে সংগঠিত হতে পারে সেটা না মেনে কৃষ্ণনগরের নাগরিক সমাজ এবং আশেপাশে যারা চক্ষুদান নিয়ে স্বেচ্ছাসেবী যেসব প্রতিষ্ঠান আছেন তারা সম্মিলিতভাবে প্রতিবাদ করায় আইসি কতকটা বাধ্য হয়েই তাদের
জামিনের প্রস্তাবে আজকে বিরোধিতা করেনি। কিন্তু সত্ত্বেও জামিন, আমি শেষ পর্যন্ত যা খবর পেয়েছি, সেটা নিঃশর্ত জামিন হয়নি, তাদেরকে শর্তাধীন জামিন দেওয়া হয়েছে, যার প্রতিবাদে কৃষ্ণনগরের মানুষ এবার এই মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে আসছেন। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমার মায়ের চোখ, আমার মা অঙ্গীকারপত্র লিখে গেলেন এবং সেই মতো আমি মায়ের ইচ্ছে পূরণ করার জন্য তার দুটি চোখ আই ব্যাংকের লোকেদের ডেকে তুলে দিলাম এবং আমার পাড়ার প্রতিবেশীরা এসে হই হল্লা শুরু করলো বলেই পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। এই ধরনের অর্বাচীন, অশিক্ষিত, বদমাইশি কাণ্ড পুলিশ করবে কেন? আসল প্রশ্নটা সেখানে, যেখানে সব রকম লিগাল ডকুমেন্ট ইন সাপোর্ট অফ হোয়াট আমির চাঁদ ডিড রয়েছে এবং পুলিশকে দেখানো হয়েছে। এ কি মামাবাড়ি না মগের মুলুক? এখন এই ধরনের ঘটনা ঘটলে অনেক রকম কথা, জল্পনা বাজারে তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে, যে ভদ্রলোক, যে প্রতিবেশী তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছেন, তাদের মধ্যে যারা আছেন, একজন ক্যাটেল ট্রেডার আছে, ওয়্যার বলে, যে এখন খুবই প্রতিষ্ঠিত একটা ওয়েব ম্যাগাজিন আছে, দ্য ওয়্যার, তার পশ্চিমবঙ্গ সংবাদদাতা জয়দীপ সরকারের কপিতে পড়লাম, এদের মধ্যে নাকি একজন ক্যাটেল ট্রেডার, অর্থাৎ গরু চালানের ব্যবসা করেন, এরকম ব্যক্তিও আছে। আবার কেউ কেউ বলছেন ওই প্রতিবেশীরা আসলে এই আমির চাঁদেরই আত্মীয় হবেন এবং তাদের মধ্যে অন্য কিছু ধরনের বিবাদ ছিল, সেই বিবাদের জ্বালা মেটাতে এইভাবে তারা আমির চাঁদকে ফাঁসিয়ে দিয়েছে। দেখুন, কার কি মোটিভ আছে সেটা এখানে এই কেসে মোটেই রেলিভেন্ট নয়। যেটা রেলিভেন্ট সেটা হলো আমাদের মতো একটা তথাকথিত প্রগতিশীল রাজ্যে চক্ষুদানের ইস্যুতে, এবং যে চক্ষুদান আইন সিদ্ধ, পুলিশের এই বর্বরতা এবং অতি সক্রিয়তা বিরুদ্ধে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয়, অর্থাৎ কোতোয়ালি থানার ওই আইসিকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু এই যে অতি কষ্ট করে তৈরি হওয়া চক্ষুদান একটা মুভমেন্ট, সেটা ভেস্তে যেতে বাধ্য এবং তার ফলে মানুষের মধ্যে আরও বিভ্রান্তি, আরও সংশয়, আরও সন্দেহ বাড়তে বাধ্য। দেখুন, পৃথিবীতে এই চক্ষুদানের যজ্ঞ শুরু হয়েছে বহু আগে। পশ্চিমবঙ্গে এটা জনপ্রিয় হতে শুরু করে 1980 সালের ওই 80-র দশক থেকে। আমার সাংবাদিকতার গুরু গৌরকিশোর ঘোষ তাঁর দুটো চোখ মরণোত্তরকালে দান করেছিলেন। যখন সেই চক্ষু দুটি নেওয়ার জন্য আই ব্যাংকের লোকজন ওই বিধান ভবনের আবাসে এসেছিলেন, আমি সেখানে দাঁড়িয়েও ছিলাম, আমি দেখেছি। চোখ দিয়েছেন জ্যোতি বসু, চোখ দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, চোখ দিয়েছেন সুচিত্রা মিত্র, এছাড়াও অগণিত মানুষ আছেন যারা এই শুভ কাজটি করে থাকেন এবং করে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে আশাব্যঞ্জক তথ্যটা হলো যে গত বছরে এই সংখ্যাটা 1 লাফে বেড়ে 4,500 মানুষ চোখ দিয়েছেন এবং এই চোখের ফলে, চক্ষুদানের ফলে কত মানুষের আবার তারা নতুন করে দৃষ্টি ফিরে পান, আরেকটা পুনর্জন্ম পাওয়ার মতো, তার হিসেব এবং সেই কাহিনীগুলো অতি চমৎকার। এবং মাঝে মাঝে এই খবরের কাগজে বা টেলিভিশনের পর্দায় আমরা এই ছবি দেখে আসছি। আপনাদের স্মরণে আছে, দক্ষিণ ভারতের একজন খুব পপুলার ম্যাটিনি আইডল, তিনি মারা যাওয়ার পরে এইভাবেই অল্প বয়সে মারা গেছিলেন,
তার চক্ষুও দান করা হয়েছিল, এবং সেই চোখ কার চোখে বসানো হয়েছিল এবং তিনি কিভাবে উপকৃত হয়েছিলেন সেই কাহিনী অল ইন্ডিয়া নিউজ চ্যানেলগুলো ফলাও করে দেখিয়েছিল। এখনও আমার একদম স্মরণে আছে। কেউ কেউ বলছেন যে এটা একটা ধর্মীয় গোঁড়ামি থেকে মুসলিম সমাজের ভিতরে প্রতিরোধ হয়েছে বলেই এরকম ঘটনা ঘটেছে। এটাও একটা অতি সরলীকৃত ব্যাখ্যা। এ কথা আমি অস্বীকার করি না যে কুসংস্কার এখনো পর্যন্ত বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় একটা মস্ত বড় সমস্যা, এবং যেহেতু শিক্ষার আলো সংখ্যালঘু গ্রামগুলোতে কার্যত পৌঁছয়নি, সংখ্যালঘু উন্নয়নে ভারতবর্ষ ওই আর কি বেকারত্ব কমানোর মতো 1 নম্বরে চলে গেছে বলে মহারানী পরশুদিন বিধানসভায় বসে ঘোষণা করলেন। সেখানে এই অন্ধজনে দেহ আলোর যে চেতনা, সেই চেতনা বোধ এখনো পর্যন্ত সেইভাবে প্রসারিত নয়। কিন্তু একটা কমিউনিটির কিছু মানুষের যদি ধরে নিই তর্কের খাতিরে এটাকে একটা ধর্মবিরোধী আচরণ বলে মনে হয়েও থাকে, পুলিশ কী জন্যে রয়েছে? তারা কি ভারতবর্ষের সংবিধানে মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করার জন্য ওখানে উর্দি পড়ে বসে আছে? নাকি তারা এই ধরনের সিদ্ধান্ত, একটা অভিযোগ হলো তার পরিপ্রেক্ষিতে একটা এফআইআর হলেও হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে একটা গোটা পরিবারকে অ্যারেস্ট করে নেওয়া, এটা কি ধরনের বিভৎসা এবং কি ধরনের বর্বরচিত আচরণ? আজকের পশ্চিমবঙ্গে মানুষ একেবারে মেরুদণ্ড হারিয়ে কোথায় হারিয়ে ফেলেছে নিজেরাও জানে না, মূক ও বধির সমাজে পরিণত হয়েছে বলে এই ধরনের ঘটনা নিয়ে সেইভাবে যে নাগরিক প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা উচিত তা আমরা করতে ভুলে গিয়েছি। এখন এটা পরিকল্পিত ষড়যন্ত্র কি নয়, এর পিছনে অন্য কিছু আছে কি না, এইসব আমি জানতেও চাই না। সেগুলো খুব একটা আমাদের, আর কোন ধর্মগ্রন্থে এই ধরনের কথা লেখা থাকতে পারে বলুন তো? আমাদের হিন্দুদের এই যে বেদ, উপনিষদ, গীতা, পুরাণ, কোথাও অঙ্গদান নিষিদ্ধ হয়নি, নয়, বরং দান, করুণা এবং পরোপকারকে মহৎ কর্ম বলে চিহ্নিত করা হয়েছে। বহু হিন্দু ধর্মগুরু ও সংগঠন চক্ষুদানকে ধর্মসম্মত মানবিক কাজ বলে স্বীকৃতি দিয়ে থাকেন। একইভাবে ইসলামেও তাই। কুরআন বা হাদিসে অঙ্গদান নিষিদ্ধ এরকম কোনো কথা আছে কেউ প্রমাণ করতে পারবেন? খ্রিস্ট ধর্মেও তেমনি যেমন অধিকাংশ আধুনিকই ইসলামী ফিকা বোর্ড ও আলেমারা বলেন, জীবন রক্ষা বা দৃষ্টি ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে অঙ্গদান জায়েজ। শর্ত কি? সম্মতি থাকতে হবে, বাণিজ্যিক উদ্দেশ্য থাকা চলবে না, এবং মৃতের মর্যাদা রক্ষা করতে হবে। এই সব কিছুই তো, এই সবকটি শর্ত মেনেই তো আমির চাঁদ তার মায়ের চক্ষুদানের ব্যবস্থা করেছেন। তাহলে আর যদি খ্রিস্ট ধর্মে দেখি, খ্রিস্ট ধর্মে প্রেম, আত্মত্যাগ এবং পরের উপকার সর্বোচ্চ নৈতিকতা। ভ্যাটিকান সহ সমস্ত চার্চ অঙ্গদানকে নৈতিকভাবে প্রশংসনীয় কাজ বলে ঘোষণা করে। বৌদ্ধ ধর্মও তাই, করুণা ও দানের ধর্ম। এমনকি ইহুদি ধর্মেও এটা সর্বোচ্চ ধর্মীয় কর্তব্য বলে চিহ্নিত হয়। অতএব এটা ধর্মবিরোধী এই আচরণ, এর ফলে যিনি মারা গেলেন তার মৃত্যু পরবর্তী ভবিষ্যৎ অন্ধকারে চলে যেতে পারে, এইসব আজগুবি তত্ত্ব আউড়ে আজকালকার দিনে কিছু হবে না।
আর আপনারা যদি জানতে চান আপনাদের সংস্কার কাটানোর জন্য, তাহলে আপনাদের বলি যে পৃথিবীর সব মুসলিম প্রধান বড় বড় দেশ, ইরান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, টিউনিশিয়া সর্বত্রই অঙ্গদান, চক্ষুদান স্বীকৃত, বৈধ এবং নৈতিকভাবে খুব উচ্চমানের মর্যাদাপ্রাপ্ত একটা ব্যবস্থা। এই যে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, তার মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু এই চক্ষুদানের প্রশ্নে অন্তত অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন অনেক দিন আগে থেকেই। সুতরাং আইনগত বৈধতা যেমন আছে, তেমনি আমাদের একই সঙ্গে যেটা প্রয়োজন সেটা সচেতনতা, সাংস্কৃতিক দ্বিধা এবং পরিকাঠামোগত সীমাবদ্ধতা যতটা তাড়াতাড়ি করা যায় সেটা চেষ্টা করা। এখন এটা যদি একটা সামাজিক কর্তৃত্বের ব্যাপারে পর্যবসিত হয়, একদল লোক বলে শেষ কথা আইন বলবে না, আমরাই বলবো, এবং তারা পুলিশ এবং প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে পার পেয়ে যাবেন, একটা মানবিক কাজকে অপরাধ বলে পরিণত করে পুলিশ গোটা পরিবারকে গ্রেপ্তার করবে এবং ক্ষমতা প্রদর্শনের একটা নির্মম উদাহরণ উপস্থাপন করবে, এটা তো চলতে পারে না। এখন গ্রামীণ সমাজে অনেক সময় পুরনো বিরোধ, জমি, ব্যবসা, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক প্রতিদ্বন্দ্বিতা এসব থেকেই থাকে। একটা সুযোগকে কেউ যদি অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে পুলিশের উচিত তাকে অ্যারেস্ট করা, নট দ্য ওয়ান হু ইজ দ্য ভিকটিম। আর এই ধর্মীয় আবেগ এখানে হচ্ছে একটা উপলক্ষ মাত্র, মূল চালিকা শক্তি নয়। অভিযোগটা ধর্মীয় ভাষায় একটা ধর্মীয় মোড়কে খাওয়ানোর চেষ্টা হয়েছে। কোনো ধর্মগ্রন্থ, কোনো ধর্মীয় ফতোয়ার সঙ্গে এর সামঞ্জস্য নেই। যেটা আমাদের এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এ রাজ্যে এমন পুলিশ অফিসারের হাতে কৃষ্ণনগরের মতো একটা ঐতিহ্যপূর্ণ শহরের প্রধান থানা কোতোয়ালির আইসির দায়িত্ব ন্যস্ত হয়েছে, যিনি আই ব্যাংক অথবা হাসপাতালের কাগজপত্র যাচাই না করেই, দানের বৈধতা নিশ্চিত না করেই, অভিযোগকারীর সামাজিক অবস্থানকে গুরুত্ব দিয়ে সোজা একটা পরিবারকে গ্রেফতার করে নিয়েছে। আর এটা শুধু কেবল একটা ভুল নয়, এটা ক্ষমতার ভারসাম্যে প্রকাশ্য পক্ষপাতের নির্লজ্জ নিদর্শন। তার মানে একটি বৈধ মানবিক কাজকে যদি অপরাধে রূপান্তরিত করে সামাজিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদর্শনের রাজনৈতিক সামাজিক অপারেশনে পর্যবসিত করা যায়, তাহলে কেউ কিন্তু আমরা নিরাপদ নই। এখন এ নিয়ে অনেকেরই অনেক কথা আপনারা খবরের কাগজে পড়েছেন, টেলিভিশনেও আজকে দেখছি এ ব্যাপারে অনেক কথা লেখা হয়েছে। শুধু পরিশেষে আমি বলতে চাই যে আপনারা যদি এই বিভিন্ন আই ফাউন্ডেশনের ওয়েবসাইটগুলো দেখেন, তাহলে চমৎকৃত হয়ে যাবেন যে কত সাধারণ মানুষ, গ্রামে থাকা মানুষ, তাঁরাও এই চক্ষুদানের মহান কাজে উদ্বুদ্ধ হয়ে কিভাবে এগিয়ে এসেছিলেন এবং চোখ দিয়েছেন। তাদের চোখ পেয়ে কত মানুষের চোখ ফুটেছে, কাহিনীগুলো পড়তে পড়তে আপনাদের রোমকূপ খাড়া হয়ে যাবে। যেমন ধরুন পৃথ্বীশ রঞ্জন গায়েন, কলকাতার একজন ব্যবসায়ী, যিনি ব্রেনডেড অবস্থায় তার পরিবারের সিদ্ধান্ত নিয়েছিল তার অঙ্গদান এবং চক্ষুদান করা হবে। জয়েশ লক্ষ্মী শঙ্কর জয়সওয়াল, কলকাতার এক যুবক,
যিনি ট্রাক দুর্ঘটনার পরে ব্রেন ডেড বলে ঘোষিত হয়, সঙ্গে সঙ্গে তার কর্নিয়া দান করে তার পরিবার। দুজন মানুষের দৃষ্টিও ফেরে। হাওড়ায় এক 10 বছরের শিশু ও তার পরিবার, একটা দেখার মতো নজির তৈরি হয়েছিল। 10 বছরের সন্তানের মৃত্যুর পর তার চোখ দান করেছিলেন তার পরিবারের লোক, এবং দুটি ছোট্ট মেয়ের দৃষ্টি ফিরে এসেছিল। সুন্দরবনের মৃত মৎস্যজীবী শঙ্কর সর্দারের পরিবারও কিন্তু তার চোখ দুটো দান করে দিতে দ্বিধাবোধ করেননি। চুঁচুড়ার একটা নববিবাহিত দম্পতি সৌম্য চক্রবর্তী ও গার্গী ঘনাই, তারা বিয়ে ও বৌভাতের দিনে মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়ে সমাজে একটা অনন্য উদাহরণ তৈরি করেছিল। আর দক্ষিণ ভারতে যে ম্যাটনি আইডলের কথা বলছি, তার নাম ছিল পুনিত রাজকুমার। এবং এই যে এত অসংখ্য সাধারণ মানুষ এইভাবে চক্ষুদানের প্রক্রিয়ায় সামিল হচ্ছেন, এবং যার ফলে হাজার হাজার চক্ষুদানের ঘটনা ঘটছে, সেটা যদি এই ধরনের অনভিপ্রেত, অবাঞ্ছিত দুর্বৃত্তের আচরণের কারণে এবং পুলিশের মদতের কারণে হঠাৎ করে বাধাপ্রাপ্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত ওই কোতোয়ালি থানার আইসিও হবেন না, আর যে প্রতিবেশী একটা ছদ্ম ধর্মভীরুর রূপ ধরে এই ধরনের প্রতিবাদ করেছেন, তিনিও হবেন না। ক্ষতিগ্রস্ত হবে বঙ্গ সমাজ। এখন আপনারা তো জানেন যেই যে আই ডোনেশন ড্রাইভ, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কারা বলুন তো? একজন হচ্ছেন ঐশ্বর্য রায়, আর দ্বিতীয়জন হচ্ছেন অমিতাভ বচ্চন, এবং তৃতীয়জন এই কিছুদিন আগে প্রয়াত কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন। জাকির হোসেনও তাহলে ধর্ম মানেননি? এই অন্ধ লোকগুলোর সঙ্গে যুক্তিতর্কে অবতীর্ণ হওয়াটাই সময় নষ্ট। পুলিশের কাজ পুলিশ করলে এই ধরনের ঝামেলা এবং অকারণ হয়রানি একজন শিক্ষকের পরিবারের 5 জন সদস্যের কখনো হতে পারে না। অতএব যে পুলিশ অফিসার বা যে পুলিশ কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে চরম শাস্তি দেওয়া দরকার। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।